গ্যাসের দাম বাড়ার আভাস পাচ্ছে সিপিডি। বেশি দামে এলএনজি আমদানিতে চাপে পড়বে ক্রেতারা, সিদ্ধান্তকে প্রভাবিত করছে জাপান এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। ডিআইটিএফ এর এক্সপোর্ট এনক্লেভে তুলে ধরা হচ্ছে রফতানি শিল্পের সম্ভাবনা। আন্তর্জাতিক ক্রেতাদের আনাগোনা কম থাকায় বাড়ছে হতাশা। কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে রংপুরের সমাবেশ। নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না সার, বীজ, কীটনাশক। আমন্ত্রণ বিজনেস ট্রুতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। গ্যাসের দাম বাড়ার আভাস মিলছে, কেননা নতুন বিদ্যুৎ এবং জ্বালানি মাস্টার প্ল্যানে বেশি দামে এলএনজি আমদানির সুযোগ রয়েছে, যার চাপ পড়বে ক্রেতাদের উপর। এসব সিদ্ধান্তকে প্রভাবিত করছে জাপান এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের অভিযোগ যে সরকারের 3-0 উদ্যোগ থেকে একটি 0 ঝরে যাচ্ছে। বিদ্যুৎ আর জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তির শেষ নেই। পাওয়ার প্ল্যান্ট আছে কিন্তু পুরোদমে চলে না। গ্যাসের সংকট বাড়লে বিকল্প হিসেবে তেল বা এলএনজি দিয়ে উৎপাদন করলে খরচের চাপ বাড়ে। নবায়নযোগ্য শক্তি নিয়ে অনেক আলোচনা থাকলেও উদ্যোগ কম। থমকে গেছে গ্রিড আর কেন্দ্রে বিনিয়োগ। মোদ্দা কথা, ব্যয় না বাড়িয়ে বিদ্যুৎ আর জ্বালানির ভারসাম্য টানতে ভালোই বেগ পাচ্ছে সরকার। বড় দেশে যে ধরনের এনার্জি, এসবের মাঝে বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে, যা বাস্তবায়ন হবার কথা আগামী 25 বছরে। এই ইস্যুতে বৃহস্পতিবার ব্রিফিং করে সিপিডি জানায়, শেষ মুহূর্তে মাস্টার প্ল্যান বাস্তবায়নে তড়িঘড়ি করছে অন্তর্বর্তী সরকার। প্রাধান্য দেওয়া হচ্ছে আমলাদের মতামত, উপেক্ষা করা হচ্ছে নেপাল ও ভুটান থেকে সাশ্রয়ী দামে বিদ্যুৎ আমদানির সুযোগ। এলএনজি অবকাঠামো হওয়া মানে হলো এই অবকাঠামো বেস করে আগামী 50-60 বছর এটা কি ব্যবহার করতে হবে আপনার। সুতরাং ওটা তখন অবকাঠামোই জাস্টিফাই করবে, আরো এলএনজি আনো, আরো গ্যাস দাও, আরো এলএনজি আনো, আরো গ্যাস দাও। এই অবকাঠামোই তখন জাস্টিফাই করবে। অন্যদিকে যেও না, তোমার অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অলরেডি অবকাঠামো আছে তোমার। এই যে একটা বিশেষ সার্কেলের মধ্যে ঢুকে যেতে পারে এই ধরনের একটা এলএনজি ভিত্তিক অবকাঠামো তৈরিতে, এখান থেকে আর বের হওয়া সম্ভব হবে না। গবেষকদের দাবি, বাংলাদেশ এখনো গ্রিন হাইড্রোজেন ও অ্যামোনিয়ার জন্য প্রস্তুত না। তারপরও এই খাতে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। 2040 সালের আগে রাখা হয়নি স্মার্ট গ্রিডের পরিকল্পনা। আইপিএমপিতে যে ধরনের ফুয়েলকে প্রাধান্য দেওয়া হয়েছিল, এলএনজি, কোল, এই ধারাবাহিকতা আমরা আমাদের এখনকার যে মহাপরিকল্পনা সেটার মধ্যেও দেখতে পাচ্ছি। এখানে সোলারের কিছুটা বেশি ইনকর্পোরেশন আছে, সেটা সত্যি, সেটা আমাদেরকে বলতে হবে, কিন্তু কোল এবং এলএনজি থেকে বের হয়ে আসার সম্ভাবনা এখানে দেখা যায়। সিপিডির আশঙ্কা, এসব সিদ্ধান্তে প্রভাব ফেলছে বিদেশি শক্তি। জাপানের সঙ্গে আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী 6 ফেব্রুয়ারি হওয়ার কথা, এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি, যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা। এবং এই উভয় দেশের সঙ্গে সরকারের যে বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো, তার দিক থেকে উভয় দেশ থেকেই কিন্তু জ্বালানিগত বিষয়গুলোতে একটা বড় রকমের তারা অঙ্গীকার চেয়েছেন বলে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি মাস্টার প্ল্যান পুনর্বিবেচনার পরামর্শ সিপিডির। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এলপিজি ব্যবসার সবচেয়ে বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষ থেকে অনুমতি। দেশে এলপিজি এবং গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে খাত সংশ্লিষ্টদের অভিযোগ যে ব্যবসা করতে 26টি লাইসেন্স নিতে হয়, এতে সময় এবং খরচ দুটোই বাড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এক গোল টেবিল আলোচনা হয়েছে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম বলেছেন, লাইসেন্স পুনরায় নবায়ন সহ বিভিন্ন চার্জ এই ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। এদিকে এলপিজি ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার দাবি জানিয়েছেন তিনি। এ সময় ক্যাবের পক্ষ থেকে সরকারের রেভিনিউ 0 করার দাবি জানানো হয়েছে। খাত সংশ্লিষ্টরা একক রেগুলেটর, ডিজিটাল লাইসেন্সিং এর দাবি জানিয়েছেন। অপরদিকে তিতাস গ্যাস গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ উঠেছে। রেগুলেটরের কাজ কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করে না। রেগুলেটরের কাজ হলো যে কোনো প্রোডাক্ট মার্কেটের এন্ট্রি আর অপারেশনটা যেন সেফটি মেনটেন করে করা হয়। 1300 টাকা বা এরকম 1200 টাকা অতিরিক্ত এই টাকাগুলো কাদের পকেটে গেছে এটাও বের করা দরকার, এবং এটা
বেড যদি না করতে পারি তাহলে আপনার 2026-এর ফেব্রুয়ারিতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু সামনে রমজান আছে, তারা কিন্তু একটা বড় বিপদে পড়বে। এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রসঙ্গ। এবারে বাণিজ্য মেলাতে রফতানিমুখী খাতের প্রচারণায় গতানুগতিক ধারণা থেকে বের হয়েছে ইপিবি। রফতানিযোগ্য 7টি খাতকে তুলে ধরা হচ্ছে এক্সপোর্ট এনক্লেভে। তবে ক্রেতাদের অভিযোগ, এই প্রচারণা থমকে রয়েছে কেবল প্রদর্শনীতেই। রফতানিযোগ্য অনেক খাতকেই তেমন স্টল বরাদ্দ দেওয়া হয়নি। আর বিক্রেতারা বলছেন যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ করা না গেলে বহির্বিশ্বে হোঁচট খেতে হবে। পুরান ঢাকার হাজারীবাগের তাসনিম আলম লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্নের পর চামড়াজাত পণ্যের ব্যবসায় নামেন তিনি। অংশ নিয়েছেন এবারের বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলার অন্যতম লক্ষ্য রপ্তানি খাতকে বেগবান করাও। তবে বাস্তবতা হচ্ছে গতানুগতিক প্রচারণায় এটি যেন দিন দিন পারিবারিক কেনাকাটার মেলাতেই সীমাবদ্ধ হচ্ছে। বিভিন্ন খাতের উদ্যোক্তারা বলছেন, পণ্যের বৈচিত্র্য ও মান নিয়ে সম্ভাবনা থাকলেও সঠিক উদ্যোগের অভাবে বিশ্ববাজারে হোঁচট খেতে হচ্ছে বারবার। এবারে মেলাতেও বিদেশি বায়ারদের আনাগোনা কম। চামড়া নিয়ে আমাদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে ম্যাটেরিয়ালস যেগুলো আমাদের চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। এই মেলা মূলত আপনার সেলের জন্য, এবং বায়াররাও আসে, যারা লোকাল ফরেনার বায়ার খুব কম আসে। এক্সপোর্টের জন্য এরকম কোনো ফরেন বায়ার এখনো পর্যন্ত আমাদের এখানে আসে নাই। এই বৈচিত্র্যময় বিষয়গুলো শুধু আমরা প্রচার করলে তো হবে না, বাইরের দেশে প্রচার করতে হলে গভর্নমেন্টের কিছু অ্যাডিশনাল ওয়ার্ক করতে হবে। রপ্তানি খাতকে বেগবান করতে এবছরই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। চামড়া, পাটজাত পণ্যসহ হোম ডেকোরের বিভিন্ন সরঞ্জাম শোভা পাচ্ছে তাতে। তবে শুধু এই উদ্যোগে কি যথেষ্ট? ক্রেতাদের অভিযোগ, স্টল বরাদ্দের ক্ষেত্রে রপ্তানিমুখী দু একটি খাতই প্রাধান্য পেয়েছে। সঠিক প্রচারণা আরেকটু বেশি করা উচিত, ফেসবুক বা ইউটিউব দিয়ে আরও অনলাইন প্ল্যাটফর্মে করা উচিত, তাহলে জিনিসগুলো আরও বিস্তার লাভ করবে। পাটজাত ছাড়া আমি লেদার রিলেটেড যেই পণ্যগুলা ওইভাবে ডিসপ্লে বা ওইভাবে স্টল নিয়ে বসা, বা এই যে আমাদের আমরা যে হাজার হাজার পণ্য বা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতেছি, সেটা আসলে আমি দেখতেছি না। বহির্বিশ্বের বায়ারদের কাছে রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরতে শুধু বাণিজ্য মেলা নয়, বরং বছরে একাধিক গ্লোবাল সোর্সিং ফেয়ারের আয়োজন করতে চায় ইপিবি। পাশাপাশি আন্তর্জাতিক নানা বাণিজ্যিক আয়োজনেও দেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। 25-26 অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো আমাদের রপ্তানিকারকদের বিশ্বের 46টি মেলাতে অংশগ্রহণে সহায়তা করছে। 1টি বা 2টি করে প্রতি বছর এইটি নিয়মিত গ্লোবাল সোর্সিং এক্সপো চালিয়ে যাব, এবং হয়তো ভবিষ্যতে ধীরে ধীরে এটি সংখ্যা আমরা চাহিদার ভিত্তিতে আরও বাড়াবো। এবারের আয়োজনে পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে আরও 2,625 টাকা বাড়ছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে 2,34,680 টাকা। এতে দামের নতুন রেকর্ড হয়েছে। নতুন এই দাম সকাল থেকে কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে স্বর্ণের খাঁটি স্বর্ণের দাম বেড়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে এখন দাঁড়িয়েছে 1,57,231 টাকা। বিদায়ী বছরে 93 বার দাম সমন্বয় করা হলেও চলতি বছরে ইতিমধ্যে 7 বার পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে 5 বারই বাড়ানো হয়েছে দাম। ক্রেতারা বলছেন যে লাগামহীন ঊর্ধ্বগতি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। জাতীয় বেতন কমিশন 2025-এর খণ্ডকালীন সদস্য পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন তিনি এ সময় বলেছেন যে বেতন কমিশনের চেয়ারম্যানের নির্দেশনায় 3টি কমিটি গঠন করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য এবং ন্যায়সঙ্গত সর্বমোট 33টি প্রস্তাবনা উপস্থাপন এবং ধাপে ধাপে এগুলো বাস্তবায়নের জন্য সুপারিশ করে। তিনি অভিযোগ করেন, সাব কমিটির দেয়া রিপোর্ট পৃথকভাবে এজেন্ডাভুক্ত করে কমিশনের পূর্ণাঙ্গ সভাতে আলোচনার জন্য করা অনুরোধ আমলে নেওয়া হয়নি। তিনি বলেছেন, চূড়ান্ত রিপোর্টে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতেই মূলত পদত্যাগপত্র প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল সেগুলো ঠিকভাবে প্রতিফলিত হয় নাই।
তো প্রতিফলিত না হওয়ার কারণে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে আমি মনে করেছি যে আমার নৈতিকতার জায়গা থেকে সেখানে থাকাটা আমার জন্য সমীচীন হবে না বলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে রংপুরে চলছে বিভাগীয় কৃষক সম্মেলন। নগরীর জেলা পরিষদ কমিটির কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করেছে কৃষক ঐক্য ফাউন্ডেশন। কৃষকরা বলছেন যে সার, বীজ, তেল, কীটনাশক সরকারি মূল্যে পাওয়া যাচ্ছে না, উৎপাদিত পণ্য বিক্রিতে মিলছে না বড় ধরনের কোনো ন্যায্য দাম। বড় ধরনের সিন্ডিকেট কৃষক এবং কৃষিকে ধ্বংস করছে। আয়োজকরা জানিয়েছেন যে কৃষি বাঁচাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল 5টা পর্যন্ত চলবে সম্মেলনটি। জেলা পর্যায় থেকে আসা কৃষকরা বক্তব্য রাখছেন সেখানে। সার, পানি, বীজ যাহা আছে সবকিছুর রেট বেশি, আমরা ন্যায্য মূল্যে পাই না। কোনো জিনিস বিক্রয় করতে গেলে আমরা ন্যায্য মূল্য পাই না। যদি আমাদের বেশিরভাগ কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতির অবস্থা কি হবে? মূল দাবিটা হচ্ছে যে কৃষক যেন অতীতে যে প্রতারিত হচ্ছে, সার, বীজ, কীটনাশক এই প্রতারিত যেন না হয়। এদিকে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির মিলন মেলা। যমুনা ফ্যান অ্যান্ড কেবলস লিমিটেডের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় মিলন মেলার আয়োজন করা হয়েছে। অংশ নিয়েছেন সেখানে যমুনা গ্রুপের বিভিন্ন ডিলার, ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের বক্তারা ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত এবং বর্তমান চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সকলের সুস্বাস্থ্য কামনা করা হয় সেখানে। মিলন মেলায় মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিভিন্ন ডোনার থেকে যদি ওরকম কোনো সহযোগিতা পাই, আমরা গরিবদের জন্য, আমরা অসহায়দের জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু করব, এটাই আমাদের উদ্দেশ্য। আশা করি আমরা আমাদের তরফ থেকে, যমুনা ফ্যান অ্যান্ড কেবলসের তরফ থেকেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব মিরপুর ব্যবসায়ীদেরকে যতটা সহযোগিতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে ইরান ভারতের আন্তঃবাণিজ্য। ইরানের সাথে বাণিজ্য করলে 25% বাড়তি মার্কিন শুল্ক গুনতে হবে, এমন হুমকিতে বিপাকে পড়েছেন ভারতের রফতানিকারকরা। থমকে গেছে চাল রফতানির কার্যক্রম। দিল্লিতে দেখা দিয়েছে ইরান থেকে আমদানি করা ফলের সংকট। ভারতীয় বাসমতি চালের বড় গন্তব্য ইরান, কিন্তু রফতানি বাণিজ্যে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। বাড়তি মার্কিন শুল্ক আরোপের ঘোষণা এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় কার্যত স্থবির হয়ে পড়েছে উভয় দেশের বাণিজ্য। ইরান আমাদের দ্বিতীয় বৃহত্তম বাসমতি চালের বাজার। প্রতি বছর $75 কোটি চাল সেখানে যায়, কিন্তু বাড়তি শুল্ক আরোপের খবরে পুরো সাপ্লাই চেইনে আতঙ্ক ছড়িয়েছে। ইরানি আমদানিকারকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চাবাহার এবং বন্দর আব্বাসে বিপুল পরিমাণ পণ্য মজুত আছে। ইরানের সাথে ক্রমান্বয়ে বাণিজ্য কমছে ভারতের। 2018 সালে $350 কোটি পণ্য রপ্তানি হতো, গত অর্থ বছরে তার নেমে এসেছে $124 কোটি। ট্রাম্পের নতুন ঘোষণায় সেই বাণিজ্য শূন্যের কোঠায় নামার উপক্রম হয়েছে। ভারতীয় বন্দরেও পড়ে আছে শত শত কন্টেইনার। নতুন বাজার খোঁজা জরুরি হয়ে পড়েছে, কিন্তু পুরনো বাণিজ্যিক মিত্র হারানো চলবে না। বাজার হারানোর সামান্যতম ঝুঁকিও কৃষি খাতের জন্য বড় বিপদ। খবরটি ছড়ানোর পর থেকেই ভারতের বাজারে চালের দাম কমতে শুরু করেছে। ইরান থেকে ফল আমদানিতেও বিরূপ প্রভাব পড়ছে। দিল্লির বড় বড় বাজারে টান পড়েছে ইরানি পেস্তা, কাঠবাদাম আর খেজুরের সরবরাহে। মধ্যপ্রাচ্যের এই দেশটির মুদ্রার বড় ধরনের দরপতন লেনদেনকে জটিল করে তুলেছে। আমদানি কমলে দাম বাড়বে, তাতে বিক্রি কমে যাওয়ার শঙ্কা আছে। তবে বেকারিতে যাদের পেস্তা বা বাদাম লাগবেই, তারা হয়তো দাম বেশি হলেও কিনতে বাধ্য হবে। ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করেনি, তবে দিল্লির ড্রয়িং রুম থেকে তেহরানের বন্দর সবখানেই এখন উৎকণ্ঠা। এই বাণিজ্যিক অচলাবস্থা কাটবে কবে? কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আজকে পুঁজিবাজারের লাস্ট আপডেট আছে। কিন্তু সকালের দিকে আমরা দেখেছিলাম যে বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ শেষ ভাগে এসে আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারের ইন্ডেক্সগুলোতে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ারবাজার সূচকে এক ধরনের পতন দেখতে পাচ্ছি, এবং সেই সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। ঢাকা শেয়ারবাজার প্রধান সূচক ইতিমধ্যে দিনের শেষে এসে প্রায় কাছাকাছি 8 পয়েন্টের মতো কমেছে এবং 4,958 পয়েন্ট এই সূচকটি অবস্থান করছে। আরও একটি সূচক কমেছে ডিএসসিএস সূচক, সেটিও 2 পয়েন্টের মতো কমে
195 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড ডেস 30 সূচক যেটি সেটি অবশ্য কিছুটা বেড়েছে 4 পয়েন্টের মতো এবং 1912 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে এখন পর্যন্ত 379 কোটি 80 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে 220টি কোম্পানির শেয়ারের দামেরই পতন হয়েছে, 102টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 68টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। আজকে টপ 20-তে স্কয়ার ফার্মাকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি। এখন দিনের শেষে এসে 19 কোটি 17 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি। সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থানে আছে 11 কোটি 22 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। অ্যাপেক্স স্পিনিং তৃতীয় অবস্থানে আছে প্রায় 6 কোটি 90 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা অবশ্য দেখতে পাচ্ছে দিনের শেষে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি কিন্তু আজকে 6 পয়েন্টের মতো বেড়েছে এবং 13,921 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি আমরা দেখতে পাচ্ছি যে 6 কোটি 72 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়ে গেছে 158টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 65টির দাম বেড়েছে, 69টি কমেছে এবং 24টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।